যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন সহ উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্প। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায়। গতি নেই এডিপি বাস্তবায়নে। 5 বছরের মধ্যে সবচেয়ে কম ব্যয় চলতি অর্থবছরের 9 মাসে। আইএমইডির প্রতিবেদন, বরাদ্দের 25% ফুরাতে পারেনি 15 বিভাগ মন্ত্রণালয়। 9 বছরেও আলোর মুখ দেখেনি ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক। অনিশ্চয়তায় মধ্যবিত্তের 14,000 ফ্ল্যাট তৈরির স্বপ্ন দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি রাজুকের। ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের উদ্যোগ বিটিআরসির। অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করা লক্ষ্য, কমবে ভোগান্তি, দুর্গম এলাকায় পরীক্ষামূলক তরঙ্গ বরাদ্দ। এবং ঝালকাঠিতে যমুনা অয়েলের ভাসমান বার্জের ট্যাঙ্ক মেরামত হলেও শুরু হয়নি ডিপোর কার্যক্রম। জ্বালানি সংকটে বিপাকে বরগুনা 30,000-এর বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। খাল খনন সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় যোগ দিতে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10:15টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর দিনের প্রথম কর্মসূচি উলশি যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন করতে শার্শা উপজেলার উদ্দেশ্যে রওনা হন। যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সরকার প্রধানের সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে শেষ হয়েছে মঞ্চ প্রস্তুতির কাজ। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, অপেক্ষার পালা শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই উলুশি খাল উদ্বোধন করার জন্য উলুশিতে আসবেন। উনি যশোর বিমানবন্দর থেকে ইতিমধ্যেই শার্শার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এটি জানেন যে উলুশি শার্শা উপজেলার একটি এলাকা। এখানে এই খালটি উদ্বোধন করা হয়েছিল 1976 সালে 1 নভেম্বর, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর এই খালটি উদ্বোধন করেছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে এই খাল উদ্বোধন উপলক্ষে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এই খাল উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তো তাদেরকে আসলে এই বাসের যে একটি বাউন্ডারি করা হয়েছে তার বাইরে রাখা হয়েছে, যারা সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছে তাদেরকে, এবং ভিতরে আমরা সংবাদকর্মীদের রাখা হয়েছে। এর বাইরে খাল কাটা কর্মসূচিতে তারেক রহমানের সাথে যারা অংশ নেবেন, নারী পুরুষ, তারা কোদাল ওড়া হাতে তারা অপেক্ষা করছেন। তারা স্বেচ্ছাশ্রমের অংশ নেবেন এখানে। তারা বিনা পয়সায় এই খাল কাটা কর্মসূচিতে অংশ নেবেন। এই খাল কাটা কর্মসূচিকে ঘিরে একটি নতুন স্বপ্ন বুনছেন এই উলুশি এলাকার মানুষ। এখানে শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা থাকে। এছাড়া এখানে কয়েকটি বিলে আসলে জলাবদ্ধতার একটি সমস্যা রয়ে গিয়েছে। সেটি 50 বছর আগেই খালটি যখন খনন করা হয়েছিল তখন একটি কৃষি বিপ্লবের এখানে সূচনা হয়েছিল। তবে 50 বছরে এই খালটি একেবারে আর সংস্কার করা হয়নি। দেখতে পাচ্ছেন যে খালটি একবারে পানি শূন্য অবস্থায় রয়েছে। আমরা যে অংশটিতে আছি সেখানে দূরে একটু অংশ অবশ্য কিছুটা পানি দেখা যাচ্ছে। তবে কিন্তু এই পানি আসলে ব্যবহার উপযোগী নয়, অর্থাৎ কৃষকদের কৃষিকাজের জন্য যে সেচ কাজের জন্য যে পানির প্রয়োজন সেই পানিটা এই শুষ্ক মৌসুমে তাদের অভাব রয়েছে। এছাড়া কিছু বিল রয়েছে যেটি সারা বছরই আসলে বছরের বেশিরভাগ সময় এখানে জলাবদ্ধতার কারণে ফসলি জমি নষ্ট হচ্ছে বা অনাবাদি থেকে যাচ্ছে অনেক জমি। এই খাল পুনরুৎখননকে কেন্দ্র করে তারা নতুন করে আশার আলো বুনছেন, আশা দেখছেন এই অঞ্চলের কৃষিকাজের সাথে জড়িত যেসব মানুষ তারা, এবং তাদের
তাদের যে সেই 50 বছর আগে যে একটি কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল এই খাল পুনর্খননের কর্মসূচির ফলে সেই তাদের যে হারানো দিন সেটি তাদের ভাগ্যের পরিবর্তন আসবে, তাদের যে হারানো সমৃদ্ধি সেটি আবারও ফিরে আসবে, এই ধরনের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো তারেক রহমান খুব কাছাকাছি আছেন, বেলা 11:30টায় আনুষ্ঠানিকভাবে উনি এখানে খাল কাটা কর্মসূচি পুনর্খনন কর্মসূচি সেটি উদ্বোধন করবেন। এর পরপরই উনি এখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। সাধারণ মানুষ এবং এখানে খাল কাটা উৎসুক মানুষ অনেকে ভিড় করছেন, তার অপেক্ষা আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখন এখানে আসবেন। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। এবার বন্দর বাণিজ্যের খবর। ভারতের নির্বাচন উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে পচনশীল ছাড়া সব পণ্য আমদানি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে রফতানি কার্যক্রমও বন্ধ রয়েছে। বিস্তারিত জানতে ভোমরা বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। যাচ্ছি তার কাছে। ভোমরা স্থলবন্দরে 0 পয়েন্টে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা এসছে ভারত থেকেই। ভারতীয় যে উত্তর 24 পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে ভারত থেকে নির্বাচন উপলক্ষেই কোনো প্রকার আমদানি একই সাথে রপ্তানি শুধুমাত্র পচনশীল দ্রব্য রপ্তানি হবে। এই কারণেই ভোমরা বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বলতে গেলে নেই বললেই চলে। গতকাল পচনশীল দ্রব্য ঢুকছিল শুধুমাত্র 4 ট্রাক, আর আজ হয়তোবা কোনো গাড়ি ঢুকবে না। রপ্তানি তো বন্ধ হয়ে গেছে, আমদানিও হবে না বলেই মনে হচ্ছে বলে জানিয়েছেন কাস্টম কর্তৃপক্ষ। কারণ পচনশীল দ্রব্য এখানে শুধুমাত্র আদা এবং ফল প্রবেশ করে। এই ফল এবং আদা গতকাল ছিল 4 গাড়ি, এবার আজ হয়তো নাও থাকতে পারে বলে কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমরা একটি বিষয় বলি, ভারতের পশ্চিমবঙ্গের 30টি বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে ভারত এই আমদানি নিষিদ্ধ করেছে এবং একই সাথে রপ্তানির ক্ষেত্রে তারা শুধুমাত্র পচনশীল দ্রব্য রপ্তানির ক্ষেত্রে করবে বলে জানিয়েছে। তবে এছাড়াও যাত্রী পাসপোর্ট যাত্রী পারাপারে অনেকটাই নিষেধাজ্ঞা রয়েছে তাদের কাছে। শুধুমাত্র রোগী ছাড়া তারা যেতে দেবে না এবং এখানকার ভোটার যদি হয় ভারতীয় তাহলেই তা পাসপোর্ট যাত্রী হিসাবে গ্রহণ করবে বলে জানিয়েছে। এই ছিল সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ভোমরা বন্দরে। 5 বছরের মধ্যে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে সবচেয়ে কম অর্থ ব্যয় হয়েছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। আইএমইডির হালনাগাদ প্রতিবেদন বলছে এ সময়ে এডিপি বাস্তবায়ন হার 36.19%, আর 25% অর্থ খরচ করতে পারেনি 15টি মন্ত্রণালয় ও বিভাগ। গেল 5 বছরের মধ্যে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে সবচেয়ে কম টাকা খরচ হয়েছে। গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে প্রায় 7,000 কোটি টাকা কম খরচ হয়েছে। রোববার প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির হালনাগাদ প্রতিবেদন বলছে জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ৭৫,৬০৭ কোটি টাকা। বাস্তবায়ন হার ৩৬.19%, যেখানে চলতি অর্থ বছরে এডিপির আকার 2,08,935 কোটি টাকা। গত 9 মাসে প্রকল্প বাস্তবায়নের চিত্র বেশ হতাশাজনক। অর্থ বছরে 3/4 সময় পেরিয়ে গেলেও নিজেদের প্রকল্পের অনুকূলে বরাদ্দ 25% খরচ করতে পারেনি 15টি মন্ত্রণালয় ও বিভাগ। সবচেয়ে বেশি বাস্তবায়ন হার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ৭৪.16%। এর পরেই রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ ও খাদ্য মন্ত্রণালয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মধ্যবিত্তদের স্বপ্ন দেখানো 14,000 ফ্ল্যাটের ঝিলমিল প্রকল্প আলোর মুখ দেখেনি 9 বছরেও।
কেরানীগঞ্জে 160 একর জমিতে মাটি ভরাট ও গাছপালা লাগানো ছাড়া কিছুই হয়নি। শর্ত ভঙ্গের অভিযোগে মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজি গ্লোবালের সঙ্গে চুক্তি বাতিল করেছে রাজুক। সংস্থাটি বলছে প্রকল্পটি পুনরায় নকশা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান মেঘ। ঢাকা মাওয়া মহাসড়কের কোল ঘেঁষে কেরানীগঞ্জে 9 বছর আগে যাত্রা করে ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্প। মধ্যবিত্ত মানুষের জন্য রাজধানীতে থাকবে অন্তত একটি ফ্ল্যাট, এমন স্বপ্ন দেখানো প্রকল্পে গাছগাছালি, রাস্তা, ড্রেন আর বিদ্যুতের খুঁটি বসলেও ওঠেনি একটিও ভবন। কথা ছিল 160 একর জমির ওপর গড়ে ওঠা প্রকল্পে বিভিন্ন ক্যাটাগরিতে প্লট ও ফ্ল্যাট পাবেন সরকারি বেসরকারি চাকরিজীবী ও পেশাজীবীরা। 2017 সালের সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেল চুক্তি হয় মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিংস কনসোর্টিয়ামের সঙ্গে। প্রস্তাবিত 85টি ভবনের মধ্যে 20 তলা 60টি এবং 25 তলা 25টি ভবন, যার চুক্তিমূল্য ছিল প্রায় 10,000 কোটি টাকা। মোট 14,000 অ্যাপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করা হয় বিভিন্ন আকারে 1400, 1600 ও 2200 বর্গফুট। চুক্তি অনুযায়ী পুরো প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয় 8 বছর। এর মধ্যে 4 বছর নির্মাণকাল এবং পরবর্তী 4 বছর রক্ষণাবেক্ষণকাল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সময় গড়িয়েছে, বদলেছে বাস্তবতা। প্রায় 9 বছর পেরিয়ে গেলেও পুরো প্রকল্প এখনও বসবাসযোগ্য হয়ে ওঠেনি। সরেজমিনে দেখা যায় রাজুকের তত্ত্বাবধানে অভ্যন্তরীণ ড্রেনেজ ও রাস্তার কিছু কাজ চলছে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে সম্প্রতি মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজি গ্লোবালের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে প্রায় 14,000 ফ্ল্যাট নির্মাণের জন্য করা চুক্তি বাতিল করে রাজুক। পিপিপি না হলে রাজুকের অর্থায়নে এই প্রকল্প রিডিজাইনের চিন্তা করছে রাজুক বলে জানালেন প্রকল্প পরিচালক। আমরা খবর নিছি মালয়েশিয়ান এমবেসি থেকে, তারা বলছে যে তাদের এটা করার কোনো আর্থিক সক্ষমতা নাই, টেকনিক্যাল সক্ষমতা নাই, এবং আমরা তাদের যে অফিসের অ্যাড্রেস সেটাও খুঁজে পাইনি। ইমারত নির্মাণ বিধিমালাটা পরিবর্তন হয়ে গেছে, সেই নতুন বিধিমালা অনুযায়ী ওখানে যতটুকু প্রাপ্য, সর্বোচ্চ যতটুকু প্রাপ্য, সেই অনুযায়ী ওটা রিডিজাইন হবে। ঝিলমিল প্রকল্প আপাতত বাতিল মানেই শেষ নয় বলে মনে করেন রাজুক চেয়ারম্যান। আমরা আর কোনো প্লট কাউকে দিব না, দরকার হলে আমরা ফ্ল্যাট দিব। ঢাকা শহরে আসলে প্লট দিয়ে জায়গা অস্ট্রেস করার মতো বিলাসিতা আর আমাদের সাজে না। 9 বছরও ঝিলমিল প্রকল্প আলোর মুখ না দেখার জন্য বিগত সরকারকেই দুষলেন রাজুক চেয়ারম্যান। আগে যে 17-18 বছর যে সরকার ছিল, মূলত দায়িত্বটা তাদেরই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করতে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এতে করে অফিস কিংবা বাসাবাড়ির ভেতরে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারে কমবে গ্রাহক ভোগান্তি। এরই মধ্যে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক। সীমান্ত ও দুর্গম এলাকায় এই ব্যান্ডের কার্যকারিতা দেখতে পরীক্ষামূলকভাবে 8.4 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে অপারেটর দুটি। শুভ খানের রিপোর্ট। তথ্য বিনোদনের খোরাক মেটানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যোগাযোগ সবকিছুই এখন মোবাইল নির্ভর। বিটিআরসির তথ্য, বর্তমানে দেশে মোবাইল সিম সংযোগধারীর সংখ্যা 18.5 কোটির বেশি। অপারেটরদের তথ্য বলছে এর মধ্যে শহরে থাকেন 40% গ্রাহক, 60% ব্যবহারকারী উপশহর ও প্রত্যন্ত অঞ্চলের। নেটওয়ার্কের মান শহরে খানিকটা ভালো হলেও প্রান্তিক পর্যায়ে দুর্বল। ঘরের ভেতরে কথা বলার মাঝেই বিচ্ছিন্ন হয় সংযোগ, কাঙ্ক্ষিত গতি মেলে না ইন্টারনেট সেবায়। 2-4-5 মিনিট কথা বলার পরে আমার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, কানেক্টিং আসতেছে না। নেটওয়ার্ক ঠিক মতো তো পাই না, রুমে গেলে পাই না, কথা বলতে হলে বাইরে যেতে হয়। নেট ব্যবহার করার সময় আটকে যায়, ভিডিও অনই হয় না। এ অবস্থায় নেটওয়ার্ক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। গ্রামীণ ফোনকে 700 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়ার ধারাবাহিকতায় এবার ইজিএসএম ব্যান্ডে তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক। নথিপত্রে দেখা যায় বর্তমানে বিটিআরসির কাছে বরাদ্দযোগ্য 8.4 মেগাহার্টজ ইজিএসএম তরঙ্গ রয়েছে। এর মধ্যে 3.4 মেগাহার্টজ করে 6.8 মেগাহার্টজ তরঙ্গ চেয়েছে রবি ও বাংলালিংক। তবে তার আগে পার্শ্ববর্তী দেশের ব্যবহৃত 850 মেগাহার্টজ ব্যান্ড এবং ইজিএসএম তরঙ্গের বাধা কতটুকু তা জানতে চায় অপারেটর দুটি। এরই প্রেক্ষিতে পরীক্ষামূলক 1 মাসের জন্য তরঙ্গ বরাদ্দ দিয়েছে
নিয়ন্ত্রক সংস্থা। অনেক সময় ডেটা নেটওয়ার্ক কাস্টমাররা ঘরে বসে ঠিক মতন ডেটা নেটওয়ার্কটা পান না। আমরা এই জায়গাটা অনেকটা অ্যাড্রেস করতে পারবো। 900 EGSM এ আমরা রেডি আছি, কারণ আমাদের ইকুইপমেন্ট আছে। সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে ইজিএসএম ব্যান্ডের কার্যকারিতা সংক্রান্ত প্রতিবেদন দেবে অপারেটর দুটি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসিটা কনসিডার করেছে এটা আমাদের বরাদ্দ করার জন্য, টেস্ট করার জন্য। এরপরে আমরা ডিসাইড নেব কোন স্পেকট্রাম, কেমন করে আমরা এই স্পেকট্রামটা কিনতে পারি। বর্তমানে দেশে মোবাইলে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রায় 2 সপ্তাহ পার হলেও সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ পটুয়াখালীর জেলেদের। এতে তৈরি হয়েছে নুন আনতে পান্তা ফুরানোর মতো পরিস্থিতি। যদিও প্রতি মাসে জেলেদের 40 কেজি করে চাল বিতরণের আশ্বাস আবারও দিয়েছে মৎস্য বিভাগ। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ছবি তুলেছেন তৌকিব পেদা। পটুয়াখালীর মহিপুরের ষাটোর্ধ্ব শাহ আলম মাঝি 5 দশক ধরে বঙ্গোপসাগরে মাছ শিকার করেই চলছে তার সংসার। সমুদ্রের সব ধরনের মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা চলায় সাগরে যাওয়া বন্ধ। ঘরে নেই চাল ডাল, চড়া সুদে টাকা এনে চালাতে হচ্ছে সংসার। একই অবস্থা পটুয়াখালী, বরগুনা ও ভোলার হাজারো জেলে পরিবারের। খুব দুর্ভোগে আমরা সাগরে গেলে পাই না মাছ। দেনা ফেনা নিয়ে চলতেছি, সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। 40 কেজি চাল দেয়, আর তেল থাকে না, নুন থাকে না, কোনো সদাইবাদী থাকে না। মৎস্যজীবীরা বলছেন নিষেধাজ্ঞা চলাকালীন দেয়া সরকারি খাদ্য সহায়তা এখনো পাননি কেউ। শুধু চাউল দেয়, তো চাউল দিয়ে কি হইবে? চালের সাথে যদি টাকার ব্যবস্থা করে তাইলে মনে হয় একটু ভালো হয়। সরকারি হিসেব অনুযায়ী দেশে প্রায় 5 লাখ মানুষ সামুদ্রিক মাছ শিকারের সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু বিশাল এই জনগোষ্ঠীর জন্য নিষেধাজ্ঞাকালে নেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। গবেষকরা বলছেন জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করা গেলে দীর্ঘমেয়াদে উপকূলীয় অর্থনীতি পড়বে ঝুঁকির মুখে। ক্ষুদ্র সহায়তা কর্মসূচি প্রদান, জেলেদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধি এবং আঞ্চলিক সমন্বয় জরুরি। তবে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য প্রতি মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। আমাদের প্রসিডিওর সম্পন্ন হয়েছে, আমরা খুব দ্রুতই এটা দিয়ে দিব। আমাদের জাটকারও চাউল প্রদানের কার্যক্রম চলমান আছে। আগামী 11 জুন পর্যন্ত সাগরে চলবে এ নিষেধাজ্ঞা। এছাড়াও মাইলিশ সংরক্ষণে 22 দিন, অভয়শ্রমে 2 মাস সহ সব মিলিয়ে বছরে প্রায় 4 থেকে 5 মাস নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় পড়ে উপকূলের জেলেদের জীবিকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ঝালকাঠিতে যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জের ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক মেরামত হলেও এখনও শুরু হয়নি ডিপোর কার্যক্রম। এতে নতুন করে তেল আনা নেওয়া বন্ধ সহ প্রায় 2 বছর ধরে মজুত রয়ে গেছে প্রায় 75,000 লিটার ডিজেল। শিগগিরই ডিপোর কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঝালকাঠির কাঠপট্টি এলাকায় বাসন্ডা নদীতে যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জ, তবে বার্জের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানায় সম্প্রতি মেরামত করা হয় বার্জটির ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক, তবে এখনও শুরু হয়নি তেল সরবরাহ কার্যক্রম। এতে নতুন করে তেল আনা নেওয়া বন্ধ সহ 2 বছর ধরে ডিপোর 6টি ট্যাঙ্কে অবিকৃত 75,000 লিটার ডিজেল। বার্জটি পুনরায় চালু সহ অবিকৃত ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 75,000 লিটার তেল যদি ঝালকাঠি ছাড়ে তাহলে ঝালকাঠি একটু শান্ত থাকবে। তেলগুলো কি করবে? কোনো আইনে রাখছে, কোনো এর কোনো কার্যক্রম নাই, কিচ্ছু নাই। পার ডেলি প্রতিদিন 10 লিটার তেল লাগে আমাদের চালাইতে। আমরা তেল পাই 2 লিটার 3 লিটার। ডিপোটা চালু হোক আগের মতো, আর আমরাও যেন সাধারণভাবে জনগণ পারাপার করতে পারি। শিগগিরই ডিপোটি চালুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এইটা তো ডেড স্টক, এখন তো এটা সেলেবল না। যখন নতুন তেল আসবে তখন সেল হবে ওইটাতে। এটা একটা টেকনিক্যাল ইস্যু, যেহেতু ওই তেলটা আসলে ইউজেবল তেল না, এটা একেবারেই বার্জের নিচে যে তেলটা থাকে সেই তেল। এটা আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যেহেতু এটা পুরোটা একটা টেকনিক্যাল ইস্যু, তারা সেভাবে এটা সলভ করতে পারবেন। কার্যক্রম বন্ধ হওয়ার আগে ভাসমান এই ডিপো থেকে প্রতি মাসে 3.5 থেকে 4 লাখ লিটার ডিজেল বরিশাল বিভাগ সহ পার্শ্ববর্তী শরীয়তপুর ও মাদারীপুরে সরবরাহ করা হতো। সময় সংবাদ, ঝালকাঠি। জ্বালানি তেলের সংকটে বিপাকে বরগুনা 30,000-এরও বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
পরিবারের ভরণ পোষণ নিয়ে পড়েছেন বিপাকে। অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের দাবি এসব চালকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের 5 সদস্যের ব্যয়ভার বহন করেন বরগুনা সদর উপজেলার মতি মৃধা। সম্প্রতি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ায় বন্ধ ভাড়ায় চালিত মোটরসাইকেল। একদিকে রোজগার বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি দিতে না পারায় বিপাকে সে। 17 দিন হয়েছে, এর মধ্যে পাম্পে 3 বার গেছি, 2 বার তেল পাই না, একবার পাইছি 200 টাকার মাত্র। কচু শাক এমনি হাইছে এরম টোয়াইটা দিন এরম কষ্ট করে চলতেছে, আর কিস্তি এলা রাইলেতে কথা শুনে শুধু মতি মৃধা নয়, জ্বালানি তেলের সংকটে এমন অবস্থা জেলার 30,000-এরও বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের। 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে 300 থেকে 500 টাকার পেট্রোল পাচ্ছেন তারা। জ্বালানি তেলের চাহিদা পূরণ না হওয়ায় প্রভাব পড়ছে আয় রোজগারে। পেট্রোলের উপর রোজগার নির্ভরশীল মোটরসাইকেল চালকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। হুড়োহুড়ি করে যে তৈলের পাম্পের কাছাকাছি যাই বলে তেল শেষ। মোটরসাইকেল আমরা না চালাইতে পারলে আমাদের তো সংসারের অবস্থা দুরবস্থা হয়ে পড়ে গেছে। তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে একটু ভাড়াটা বেশি হচ্ছে। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। সুলভ মূল্যে এবং সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল পেতে পারে সেটা আমরা ব্যবস্থা করেছি, এবং এক লোক একাধিকবার যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সে একাধিকবার তেল ওঠাতে না পারে সেই ব্যবস্থা আমরা করেছি। জেলার 6 উপজেলায় শতাধিক স্ট্যান্ডে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে মোটরসাইকেল চালকরা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। যশোরের উলশি খাল খনন উদ্বোধন করতে সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। উপস্থিত হয়েছে উলুশিবাসীর যে দীর্ঘদিনের অপেক্ষা সেটিরও অবসান হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগেই এই উলুশি খাল পুনর্খননের যে কর্মসূচি উদ্বোধন সেটি উদ্বোধন করার জন্য এখানে এসেছেন। এখন এই মুহূর্তে ওনার নাম যে নাম ফলকটি সেটি উদ্বোধন উনি করেছেন। একটি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি স্মৃতিবিজড়িত জায়গা। উনি এই প্রকল্পটি উদ্বোধন করেছিলেন 1976 সালের 1 নভেম্বর। 6 মাসব্যাপী এই প্রকল্পটি শেষ হওয়ার পর তিনি আরও একবার এখানে এসেছিলেন। তো সেই স্মৃতিবিজড়িত জায়গাটিতে ওনার একটি বিশ্রামের জায়গা আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সেই জায়গাটি পরিদর্শন করছেন। কিছুক্ষণ পরেই যে খালটি পুনর্খননের কাজ সেটি উদ্বোধন করার জন্য উনি এই উপর থেকে নিচে নেমে আসবেন, অর্থাৎ খাল পুনর্খননের উদ্বোধন উনি করবেন। খালটি অনেক দিন যাবতই 50 বছর আগে এই খালটি খনন করে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 50 বছরে সেই দখল দূষণে এবং সংস্কারের অভাবে এই খালটি একেবারেই ভরে গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একদমই পানি নেই। শুষ্ক মৌসুমে সারা বাংলাদেশে সব খালি একই অবস্থা থাকে, যদিও যশোর বা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা এই ভিন্ন একটি প্রেক্ষাপট রয়েছে। এখানে ফারাক্কার যে একটি প্রভাব, সেই প্রভাবটি সরাসরি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলায় রয়েছে। সেই কারণে শুষ্ক মৌসুমে এই খালগুলোতে একেবারেই পানি নেই, আবার কোনো কোনো অঞ্চলে জলাবদ্ধতাও রয়েছে, কারণ যে ভাটির অংশের যে নদীগুলো সেগুলি ভরে গিয়েছে এবং উজান থেকে কোনো পানির প্রবাহ এখানে নেই। সেই কারণে আসলে বৃষ্টির পানি বা বর্ষার যে পানিগুলো সেই পানিগুলোর কারণে অনেক বিলে আসলে পানি আটকে থেকে একটি জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সেই কারণে মানুষের চলাচলের পাশাপাশি তাদের যে ফসলি জমি আবাদের যে সুযোগটি সেই সুযোগটা নষ্ট হচ্ছে। অনেক ফসলি জমি অনাবাদী অবস্থায় থেকে যাচ্ছে। এই খালটি পুনর্খননের ফলে এই অঞ্চলের মানুষ উলুশি অর্থাৎ শার্শা এবং পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার যে মানুষ 22,000 হেক্টর জমির
নাম ফলকটি ইতিমধ্যে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে একটি দোয়া অনুষ্ঠিত হচ্ছে। যশোরের উলশি খাল খনন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কর্মসূচির সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল এ সময় বাণিজ্যে।